আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটির লাস্ট ক্লাস করব। তো গ্যাসের আচরণ এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ছিল। তো তার আগে আমরা বিভিন্ন গ্যাস সম্পর্কে, বিভিন্ন সূত্র সম্পর্কে জেনেছি। আজকে আমরা প্রপারলি গ্যাসের আচরণ সম্পর্কে জানব। তো এটা হচ্ছে আমাদের পার্ট 16 নম্বর। তো পার্ট 16টা ক্লাসের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটি কমপ্লিট করেছি। ওকে, তো আমাদের যে টপিকটা ছিল প্রথম থেকে, সে টপিকটি হচ্ছে গ্যাসের আচরণ। এটি হচ্ছে আমাদের চ্যাপ্টার গ্যাসের আচরণ। এখান থেকে তোমরা মাধ্যমিকে টোটাল 8 নম্বর পেয়ে যাবে। আর এই চ্যাপ্টারটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ এবং আরেকটি হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। ওকে, তো আমরা ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি। এখানে আমাদের কটা ক্লাস লেগেছে? প্রায় 15টা ক্লাসের মতো লেগে গিয়েছে। ওকে, আর এই আণবিক স্তরে গ্যাসের আচরণ এটা খুব ছোট্ট অংশ, একটা ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা আজকে শুরু করব আণবিক স্তরে গ্যাসের আচরণ। তো আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই, আণবিক স্তরে গ্যাসের আচরণ। ওকে, behavior of gases at the molecular level। তো এই যে আণবিক স্তরে গ্যাসের আচরণ, প্রথমত কয়েকজন বিজ্ঞানী এই আণবিক স্তরে গ্যাসের আচরণ নিয়ে বিভিন্ন মতভেদ দেন। তো কি মতভেদ দিয়েছিল সেটা আমরা জানব। তো কোন কোন বিজ্ঞানী এই সব জিনিস নিয়ে, মানে গ্যাসের আচরণ নিয়ে, তাও আবার আণবিক স্তরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাদের সম্পর্কে একটু জেনে নিই। যে গ্যাসের অণুগুলি গতি নিয়ে অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানী বোলৎম্যান একে হচ্ছে বাংলায় হচ্ছে এইভাবে লেখা হয়। ওকে, ইংরেজিতে উচ্চারণটি হয়ে যাবে বোলৎম্যান। এবং ম্যাক্সওয়েল এবং ক্ল্যাসিয়াস কিছু ধর্মাবলী ব্যাখ্যা করেন যা গ্যাসের
গতীয় তত্ত্বের বা গতীয় তত্ত্ব নামে পরিচিত। তাহলে বিজ্ঞানী বোল্টজম্যান, ম্যাক্সওয়েল এবং ক্লসিয়াস এই তিনজন বিজ্ঞানী অষ্টাদশ শতাব্দীতে এই আণবিক স্তরে গ্যাসের আচরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসের কিছু ধর্মাবলী ব্যাখ্যা দেন, যে ধর্মাবলীকে আমরা জানব যে গ্যাসের গতীয় তত্ত্ব। ওকে, তো এই গ্যাসের গতীয় তত্ত্বগুলো কি কি সেটা আমরা এবার জানব। তো এখানে হেডিং দিচ্ছি যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। ওকে, তো তোমাদের একটা চিত্র অঙ্কন করে দেখাই। ধরলাম এই একটি পাত্র। ওকে, এখানে আরও একটি পাত্র রয়েছে, এখানে আরও একটি পাত্র ধরলাম, এই তিনটি পাত্র। এই তিনটি পাত্রে তিন রকমই গ্যাস রয়েছে। গ্যাসগুলো কেমন হয়, যে গ্যাসগুলো বিভিন্ন অণু দিয়ে তৈরি। ওকে, তো বিভিন্ন তিনটে যে পাত্রে তিনটে গ্যাস রয়েছে, তো গ্যাসগুলো অণু দিয়ে তৈরি, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। নেক্সট কথা, যে এই যে ছোট্ট একটা অণু, এই অণুর নির্দিষ্ট একটা ভর আছে, নির্দিষ্ট একটা ধর্ম আছে, যে ভর ধর্ম এদের একটা আকারও আছে এই ছোট্ট একটা অণুরই। তো আমরা এখান থেকে বলতে পারি, ধরো এই যে প্রথম পাত্রে রয়েছে অক্সিজেন গ্যাস, তারপরে রয়েছে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তারপরে ধরলাম মিথেন রয়েছে, CH4, তিনটে গ্যাস তিনটি পাত্রে রয়েছে। তো অক্সিজেনের এই যে এতগুলো অণু আছে, প্রত্যেকটা অণুর ভর ধর্ম এবং আকার একই, কিন্তু এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুটো গ্যাসের অণুর ভর ধর্ম আকার আলাদা। শুধু কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন নয়, এই মিথেনও শুধু। ওকে, বিভিন্ন ধরনের গ্যাসের অণুর আকার ধর্ম আলাদা হয়, কিন্তু একটা গ্যাসের যেসব অণুগুলো আছে তাদের ভর ধর্ম আকার একই। তো এই যে কথাটা বললাম, এটা আমরা এখানে নেক্সট পেজে লিখে নেব। তাহলে 1 নম্বর পয়েন্ট দিই, যে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা অর্থাৎ গ্যাসীয় অণু দিয়ে গঠিত। একই গ্যাসের অণুগুলির ভর ধর্ম ও আকার একই হয়, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট, এই যে একটা অণু রয়েছে, এই অণুগুলো গোলাকার। ওকে, আর এই অণুগুলো হচ্ছে কঠিন হয় প্রত্যেকটা গ্যাসের জন্য। এই অক্সিজেন গ্যাসের অণুগুলো গোলাকার কঠিন, কার্বন ডাই অক্সাইড গ্যাসেরও জন্য এবং মিথেন গ্যাসেরও জন্য। কিন্তু এই যে ধরো অক্সিজেন গ্যাসের মধ্যে যে অনেকগুলো অণু রয়েছে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অণু একটা অণুর সঙ্গে আর একটা অণুর
দূরত্বটা দেখতে পাচ্ছ তো, দূরত্বটা অনেক বেশি। এই বেশি হওয়ার জন্য এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। ঠিক এই কথাটাই আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে লিখে নেব, যে গ্যাসীয় অণুগুলি গোলাকার, কঠিন হয়। অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। কারণ কি? কারণ হচ্ছে একটি অণু থেকে বা অণুগুলির মধ্যে, কারণ অণুগুলির মধ্যে পরস্পর ব্যবধান অনেক বেশি। ওকে, নেক্সট পরবর্তী স্লাইডে আমরা 3 নম্বর গতিতত্ত্বটি নিয়ে আলোচনা করব। তো 3 নম্বরে কি বলছে, ধরো এই যে একটা অণু, এই অণু থেকে আর একটা অণুর ব্যবধান দেখো অনেক বেশি। এই ব্যবধানের তুলনায় একটা অণু খুব ছোট্ট। ওকে, অর্থাৎ আমরা একে একটু ভাষাটাকে পরিবর্তন করে বলতে পারি যে অণুগুলির আকার, মানে এই ছোট্ট ছোট্ট অণুগুলো তাদের যেমন আকার রয়েছে, তাদের মধ্যবর্তী গড় দূরত্বের, এই একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে গড় দূরত্বের মান বা গড় দূরত্ব তুলনায় এই অণুটা খুব ছোট। ওকে, এই অণুটা খুব ছোট, তাই আমরা বলতে পারি এই অণুগুলি বিন্দুভর হয়ে থাকে। তাহলে অণুগুলো বিন্দুভর কেন? কারণ অণুগুলোর মধ্যে পরস্পরের ব্যবধান বা পরস্পরের গড় দূরত্ব অনেক কম বা খুব নগণ্য বলা হয়, তাই অণুগুলি হচ্ছে বিন্দুভর। তো এটা আমরা নেক্সট 3 নম্বরে লিখে নেব, যে অণুগুলি আকার তাদের মধ্যবর্তী গড় দূরত্বের তুলনায় নগণ্য। অর্থাৎ অণুগুলি বিন্দুভর। একে ইংলিশে বলবো পয়েন্ট মাস। ওকে, নেক্সট পরবর্তী 4 নম্বর পয়েন্ট। 4 নম্বরে কি বলছে, এই যে ধরো গ্যাসটি রয়েছে এই পাত্রের মধ্যে, এই পাত্রের আয়তন কতটা? অনেকটাই রয়েছে পাত্রের আয়তন, কিন্তু একটা অণুর আয়তন দেখো খুব ছোট্ট। এত বড় পাত্রের আয়তনের সাপেক্ষে এই অণুটার আয়তন খুব ছোট্ট। তো এটা আমরা 4 নম্বরে লিখব, যে সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য হয়। ওকে, তো লিখে নেব সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলি মোট আয়তন
মোট আয়তন একেবারে নগণ্য হয়। ওকে, নেক্সট পরবর্তী 5 নম্বর, এই যে অণুগুলো পাত্রের মধ্যে রয়েছে, দাঁড়া একটু ক্লিয়ার করে দিই। এই অণুগুলো পাত্রের মধ্যে রয়েছে, তো অণুগুলো সর্বদা স্থির থাকে না, সর্বদাই গতিশীল। এদিকে নয় সেদিকে, সেদিকে নয় এদিকে। ছোট বাচ্চা যখন জেগে থাকে যেমন দুষ্টামি করে, এদিকে নয় সেদিকে চলে যাচ্ছে, সেদিকে নয় আরেক দিকে চলে যাচ্ছে, ঠিক এই রকমই একই রকমের এই অণুগুলো সর্বদা গতিশীল থাকে, সর্বদাই ছোটাছুটি করতে থাকে। যখন ছুটছে বা যখন গতিতে আছে, আমরা তো সেই ক্লাস 9-এ যখন সময় বেগ চ্যাপ্টারটি পড়েছিলাম তখন জানি একটা সাইকেল বা একটা গাড়ি বেগে গেলে তাকে আমরা বলতে পারি যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বা আমরা বলতে পারি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। ঠিক সেরকমই এই অণুগুলোর যে একটা বেগ থাকবে, সে বেগ নেই, মানে সে বেগ আছে কিন্তু বেগের কোনো নির্দিষ্ট মান নেই। সে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6 করে অসীম পর্যন্ত হয়। ওকে, যার কোনো লিমিট নেই, যে যেমন গতিতে পারে ছুটে বেড়াচ্ছে। তো এই জিনিসটাই এখানে লিখে নেব যে অণুগুলি সর্বদাই গতিশীল। এর বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হয়। অসীম পর্যন্ত হয়। ওকে, নেক্সট পরবর্তী 6 নম্বর পয়েন্ট। 6-এ কি বলছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই অণুগুলো চারিদিকে ছুটাছুটি করছে কিন্তু এদের কোনো রাস্তা নেই। ফাঁকা মাঠে ফুটবল খেলার সময় কোনো কি রাস্তা থাকে? ফাঁকা মাঠে তুমি যেখানে সেখানে ছুটতে পারো, আর দেখবে খেলোয়াড়রা ছুটতে ছুটতে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগে। ঠিক এখানেও একই রকমের দৃশ্য হয়ে থাকে। একটা অণু ছুটাছুটি করছে, তাদের কোনো লাইন নেই, যেদিকে সেদিকে পারছে ছুটছে, ছুটতে ছুটতে নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, কোনো সময় এই পাত্রের মধ্যে ধাক্কা দিচ্ছে। যখন অণুগুলো এই পাত্রের মধ্যে ধাক্কা দিচ্ছে তখন একটা চাপ সৃষ্টি হচ্ছে, চাপ। ওকে, তো এ কথাটাই নেক্সট পরবর্তী পয়েন্টে 6 নম্বর পয়েন্টে লিখে নেব যে বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করছে অণুগুলো। বিশৃঙ্খল গতির জন্য অণুগুলি পরস্পরের মধ্যে ও গ্যাস পাত্রের সঙ্গে অনবরত ধাক্কা খায়। এর ফলে চাপ সৃষ্টি হয়। ওকে, যত এই ধাক্কা বা সংঘর্ষ বেশি হবে, চাপ তত বেশি হবে। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট 7। এখন এই যে পাত্রের মধ্যে
গ্যাসের অণুগুলো রয়েছে, তোমাদের আগেই প্রথমে বলে দিয়েছি যে একটা গ্যাস থেকে আর একটা গ্যাসের দূরত্ব বেশি হওয়ার জন্য, মানে গ্যাসের অণুগুলো একটা অণুর থেকে আরেকটা অণুর দূরত্ব বেশি হওয়ার জন্য এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না। ওকে, যখন একটা অণু ছোটাছুটি করতে করতে আর একটা অণুর পাশাপাশি চলে আসবে বা একে অপরকে যখন ধাক্কা দিবে, ওকে, তখন এখানে ধরো এই একটা অণু এসে এই অণুকে ধাক্কা দিচ্ছে, তখন এই দুটি অণুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে কেবলমাত্র ওই ধাক্কা দেওয়ার সময়, আর বাকি সময়ে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। যেহেতু ওই ধাক্কা দেওয়ার মুহূর্তটা তো খুব অল্প সময়ে, ওকে, ধাক্কা দিয়ে ছুটে চলে গেল, তাই আমরা এখানে বলতে পারি যে এই অণুগুলো কেবলমাত্র গতি মানে ছোটাছুটি করছে, ধাক্কা দিয়ে সাথে সাথে পালিয়ে যাচ্ছে। এই গতি মানে ছুটাছুটির জন্য, অত্যাধিক গতিশীলের জন্য আমরা বলতে পারি এই গ্যাস জারের মধ্যে অণুগুলোর সম্পূর্ণরূপে গতিশক্তি, ওকে, শুধু গতি থাকার জন্য। তো এই কথাটি আমরা নেক্সট পেজে লিখে নেব, একটু ক্লিয়ার করে দিই। তো সংঘর্ষের মুহূর্ত ছাড়া অণুগুলির মধ্যে ও পাত্রের দেওয়ালের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। সুতরাং গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে গতি শক্তি। ওকে, নেক্সট পরবর্তী 8 দাগ। এখন এই যে অণুগুলোর গতিশক্তি ধরলাম, গতিশক্তিকে কে ধরলাম, ওকে, এবং এই যে অণুগুলো যার রয়েছে একটা টেম্পারেচারের মধ্যে রয়েছে, ওকে, তো ওই টেম্পারেচারকে আমরা টি ধরলাম। এই গতিশক্তি এবং টি এদের মধ্যে সম্পর্ক হয়ে থাকে সমানুপাতিক সম্পর্ক। মানে টেম্পারেচার যখন এই পাত্রর টেম্পারেচার মানে পাত্রটিকে যখন গরম করা হবে, তখন এই অণুগুলোর কে মানে গতিশক্তি বৃদ্ধি পাবে। ওকে, যখন এই পাত্রটাকে ফ্রিজের মধ্যে রেখে বা যে কোনো প্রসেসে যদি এর উষ্ণতাটা কমিয়ে দেওয়া হয়, যদি টিকে কমিয়ে দেওয়া হয়, তাহলে এই যে এই কের গতিশক্তিও কমে যাবে। ওকে, তো এই জিনিসটাই পরবর্তীতে লিখে নেব কি যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ও
উষ্ণতার ও গ্যাসের উষ্ণতা বলি, ও গ্যাসের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ওকে, অর্থাৎ লিখতে পারি মানে গতিশক্তি ই কে সমানুপাতি উষ্ণতা টি। ওকে, নেক্সট পরবর্তী 8 নম্বর পয়েন্ট, সরি 8 হয়ে গেল, 9 নম্বর পয়েন্ট। 9-এ কি বলছে, এই যে আমাদের যে অণুগুলো এসে চাপের সৃষ্টি করে, ওকে, দেওয়ালে ধাক্কা দিয়ে বা সংঘর্ষের ফলে চাপের সৃষ্টি হয়, ওই চাপের মান, ওই চাপ এর মান অভিকর্ষীয় বলের ওপর নির্ভর করে না। কি বল? অভিকর্ষ। অভিকর্ষ বলটা কি? যে ভূপৃষ্ঠের বল। আমরা কোনো বস্তুকে যখন উপর থেকে যখন ফেলে দেই, ওটা কিসের টানে ভূপৃষ্ঠের দিকে আসে? ওটা কেবলমাত্র অভিকর্ষের টানে ভূপৃষ্ঠের দিকে চলে আসে। ওকে, সেই অভিকর্ষজ বল এই চাপের ওপর কোনোভাবে নির্ভর নয়, বা এই চাপ অভিকর্ষের ওপর নির্ভর নয়। তো এই ব্যাপারটি 9 নম্বর পয়েন্টে লিখে নেব। 9-এ কি, যে গ্যাসীয় পদার্থ যে চাপ প্রয়োগ করে তার মান অভিকর্ষীয় বলের ওপর নির্ভর নয় বা নির্ভর করে না। নেক্সট পরবর্তীতে 10-এর দাগ। 10-এর দাগ কি বলছে? ধরো একটা অণু আসছে, একটি অণু আর একটা অণুর সংঘর্ষ, আর একটা অণু এসে একে অপরকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর ওই অণুগুলো আবার একদিকে ছুটে চলে যাচ্ছে। ওকে, যখন ওই ধাক্কা থেকে অণুগুলো আর একদিকে ছুটে যাচ্ছে, তখন এই যে পথের যে বেগ, এই বেগটা সমবেগ হয়ে থাকে। দুইজনের বেগ সমান, একে অপরকে ধাক্কা দিয়ে দুটো অণু একই বেগে ছুটে যাচ্ছে। তো এই ব্যাপারটি পরবর্তী 10 নম্বর পয়েন্টে লিখে নেব, যে পরপর দুটি সংঘর্ষের মাঝের পথ একটি অণু সমবেগে যায়। মাঝের পথে অণু সমবেগে যায়, একটি কথাটা বাদ দাও, অণু সমবেগে যায়। নেক্সট পরবর্তী 11 নম্বর পয়েন্ট। ধরো এই যে এখানে সংঘর্ষটি হলো, এই যে এখানে তোমাদের দেখিয়েছিলাম সংঘর্ষের ব্যাপারটি, তো তোমরা ক্লাস 9-এ জেনে এসছো। এই যে দুটো অণু সংঘর্ষ হওয়ার পূর্বে এবং সংঘর্ষের পর, এই দুই ক্ষেত্রে ভরবেগ ভি মানে রৈখিক ভরবেগ এবং গতিশক্তি ই কে, এরা দুজন অপরিবর্তিত থাকে, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা আমরা নেক্সট পেজে লিখব, যে দুটি অণু সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে এবং পরে অণু দুটির মোট রৈখিক ভরবেগ
ও গতিশক্তি অপরিবর্তিত থাকে, মানে একই থাকে। তো এখানে লিখে নেব দুটি অণুর সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে অণু দুটির মোট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে। ওকে, এই হচ্ছে আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। তো তোমাদের পরীক্ষাতে দিতে পারে যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। তোমরা এই 11টা পয়েন্ট লিখতে পারো, বা তোমরা এর মধ্যে কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে কমিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে তোমাদের এই যে 11টা পয়েন্ট করিয়ে দিলাম, এই 11টা পয়েন্ট যার মাথার মধ্যে ঢুকে গিয়েছে তার কাছে আজকের এই ক্লাসটা কিচ্ছু নয়। আজকের এই ক্লাসটা পুরো নির্ভর করছে এই 11টি পয়েন্টের ওপর। ওকে, তো নেক্সট আমরা পরবর্তী যে টপিকটি শুরু করব সেটি হচ্ছে যে গ্যাসের ব্যাপন। ওকে, তো এখানে হেডিংটা দিয়ে দিই যে গ্যাসের ব্যাপন, ডিফিউশন অফ গ্যাস। ওকে, তো গ্যাসের ব্যাপনটা কি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছ এই গ্লাসটির মধ্যে 1 গ্লাস জল রয়েছে। ওকে, তো আর একদিক থেকে একটা কালার অ্যাড করা হচ্ছে। এই যে কালারটি দেখতে পাচ্ছ, তো কিছুক্ষণ পর দেখো ওই কালারটি কিছুটা রং চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার কিছুক্ষণ পর আরও অনেকটা অংশে ছড়িয়ে পড়েছে। একেবারে সম্পূর্ণ অবস্থাতে দেখো ওই রংটি পুরো এই জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এই যে পদ্ধতিটা, এটি হচ্ছে যে ব্যাপন পদ্ধতি। তো এটি তোমাদের জলের মাধ্যমে বোঝানো হলো, এটি হচ্ছে তরলের ব্যাপন, কিন্তু তোমাদের পড়াচ্ছি গ্যাসের ব্যাপন। ঠিক এই একই জিনিস যখন গ্যাসের ক্ষেত্রে হয় তখন তাকে আমরা বলবো গ্যাসের ব্যাপন। তো এটা নেক্সট পেজে একটু সংজ্ঞাটা লিখে নিই। যে সংজ্ঞাটা হচ্ছে পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক ভিন্ন ঘনত্বের গ্যাসকে একটি আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসীয় অণুগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সঙ্গে
সমসত্ব গ্যাস মিশ্রণ উৎপন্ন হয়, সমসত্ব গ্যাস মিশ্রণ উৎপন্ন হয়। অণুগুলি পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে ব্যাপন বলে। ওকে, তো আমি যেটা তরলের সাপেক্ষে বলেছিলাম, আর এটা হচ্ছে গ্যাসের জন্য। ধরো এই একটা গ্যাসের মাধ্যমে দেখিয়ে দিই, হচ্ছে গ্যাসের মধ্যে এই পাত্রের মধ্যে একটি গ্যাস রয়েছে, আর একটি গ্যাস এর মধ্যে যোগ করা হলো। তো এমন দুটো গ্যাসকে বেছে নিতে হবে, শুধু দুটো নয়, 2 থেকে 3টে 4টে যা ইচ্ছা হতে পারে। ধরো এই যে রেড কালারটি দেখা যাচ্ছে, এই লাল রঙের একটি গ্যাসকে যোগ করা হলো। তো 2 বা তার থেকে বেশি গ্যাসকে যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এমন একটা গ্যাস যার মধ্যে দুজনের মধ্যে বিক্রিয়া করে না, এমন দুটো গ্যাসকে বেছে নিতে হবে। ওই দুটো গ্যাসকে একটা পাত্রের মধ্যে যদি রেখে দেওয়া হয়, ওই দুটো গ্যাস নিজেরা একে অপরের মধ্যে মিশে যাবে। তো এই যে ব্যাপারটি, মিশে যাওয়ার পদ্ধতিটা, এটি হচ্ছে কি ব্যাপন। তোমাদের একটা উদাহরণের সাপেক্ষে পরবর্তী পেজে বুঝিয়ে দিই। যে কি উদাহরণে একটি গ্যাস জারে বাদামি রঙের নাইট্রোজেন ডাই অক্সাইড ও অপর একটি জারে যার কোনো বর্ণ নেই, বর্ণহীন হাইড্রোজেন গ্যাস রয়েছে। পাত্র দুটিকে একত্রিত করলে মানে দুটো পাত্রকে একটি পাত্রের মধ্যে করলে বাহ্যিক বল, মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করে, বাহ্যিক বল ছাড়া দুইটি গ্যাস ধীরে ধীরে বাদামি বর্ণ ধারণ করবে। অর্থাৎ গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে সমসত্ব গ্যাস মিশ্রণ সৃষ্টি করবে। সমসত্ব গ্যাস মিশ্রণ সৃষ্টি করবে। এই হচ্ছে একটা উদাহরণের সাপেক্ষে তোমাদের বোঝানো হলো। একটি
বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে বর্ণহীন হাইড্রোজেন গ্যাস। এই দুটোকে যখন একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে তখন একটি বাদামি বর্ণ ধারণ করবে। এর অর্থ কি, যে দুটো গ্যাস মিশে গেছে, এটাই হচ্ছে ব্যাপন। আচ্ছা, এই ব্যাপন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? তাহলে নেক্সট পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, যে প্রয়োগ। ওকে, 1 নম্বর পয়েন্ট, যে ভিন্ন ভিন্ন ঘনত্বের গ্যাস, আগে লিখে দিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। ভিন্ন ভিন্ন ঘনত্বের গ্যাস মিশ্রণের উপাদান ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পৃথক করা হয়। যখন দুটো গ্যাস, এমন দুটো গ্যাস যে গ্যাসের ঘনত্ব দুরকমই, মানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ঘনত্বটা কীরকমই, ধরো 1 গ্লাস পরিষ্কার জল আর 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ লবণ মেশানো রয়েছে, তাহলে কার ঘনত্বটা বেশি? যেই জলের মধ্যে লবণ মেশানো আছে। তাহলে ঠিক এরকমই দুটো ঘনত্বের গ্যাসকে, মানে গ্যাসের মিশ্রণকে পৃথক আলাদা করার জন্য এই ব্যাপন পদ্ধতিটি প্রয়োগ করা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, কয়লা খনিতে অতি দাহ মিথেন বিষাক্ত মাছ গ্যাসের উপস্থিতি জানার জন্য বিপদ সংকেত হিসাবে যে বৈদ্যুতিক ঘণ্টা ব্যবহার করা হয় তাতে ব্যাপন ধর্ম প্রয়োগ হয়। আমরা ঠিক প্রথম চ্যাপ্টারে জেনেছিলাম যে কয়লা খনির মধ্যে মিথেন গ্যাস তৈরি হয়ে থাকে, আর এই মিথেন গ্যাসকেই আমরা কি বলি, যে মাছ গ্যাস বলে থাকি। যখন কয়লা খনির মধ্যে শ্রমিকরা কয়লা খনন করবে, তখন সেই খনিতে যদি মিথেন গ্যাস অত্যধিক পরিমাণে বেড়ে যায়, তখন ওই শ্রমিকদের প্রাণহানি হতে পারে। সেই কারণে পরীক্ষা করার জন্য একটি বৈদ্যুতিক ঘণ্টা ব্যবহার করা হয়ে থাকে, যে মিথেন গ্যাস বৃদ্ধি পেলে বৈদ্যুতিক ঘণ্টাটি বাজবে, তখন শ্রমিকরা সাবধান হয়ে যাবে। তো ওই বৈদ্যুতিক ঘণ্টাতে কি হয়, যে গ্যাসের ব্যাপন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ছিল গ্যাসের ব্যাপন প্রক্রিয়া। নেক্সট পরবর্তীতে আমরা যেটি শুরু করব, যে গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব, মানে গ্যাসের আয়তন এবং চাপের সম্পর্ক। গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব। ওকে, তো এখানে ভাষা দিয়ে লেখার পূর্বে তোমাদের সহজ সরলভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরো এই একটি পাত্রের মধ্যে গ্যাসের কণাগুলো রয়েছে। ওকে, এই পাত্রটি যেখানেই আছে, সে রুমের মধ্যে থাক, আমাদের বাড়ির ছাদে থাক বা ফাঁকা মাঠে থাক, একটা টেম্পারেচার রয়েছে।
একটা উষ্ণতা, যাকে আমরা টি ধরলাম। ওকে, তো আমরা এখানে হেডিংটা দিয়েছি আয়তন এবং চাপ। গ্যাসের আয়তনটা হয়ে যাবে এই পুরো পাত্রটা, আর এর চাপ কি? চাপ ধরলাম উপর থেকে একটি কোনো বস্তু দিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। যখন উপর থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে তখন এই ক্ষেত্রফলটা ছোট হচ্ছে। ওকে, ক্ষেত্রফলটা ছোট হচ্ছে, আর গ্যাসের যে অণুগুলো ছিল তারা একে অপরের পাশাপাশি চলে আসছে। আগে যখন কোনো চাপ ছিল না, একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব অনেক বেশি ছিল। চাপ দেওয়ার ফলে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কম হচ্ছে, দেখো কম হচ্ছে। ওকে, তার ফলে যতগুলো গ্যাসের অণু ছিল সবগুলো এসে এই ছোট্ট জায়গাটির মধ্যে এসে জমা হচ্ছে। যখন অতগুলো অণু এসে একটা ছোট্ট জায়গাতে জমা হচ্ছে তখন অণুগুলো পাত্রের দেওয়ালে বেশি করে বল প্রয়োগ করছে, আর যত বেশি বল প্রয়োগ করছে তত চাপ বেশি বৃদ্ধি পাচ্ছে। তোমাদের একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরলাম একটা হল রুম, সেখানে 50 জন তোমাদের মতো ছাত্রকে রাখা হলো। ওকে, তো এই পর্যন্ত ঠিক আছে। যদি তোমাদের ওই অত বড় রুমটাকে পরপর ছোট করে দেওয়া হয়, ছোট করে একটা ছোট্ট ঘরের মধ্যে যদি 50 জনকে রাখা হয়, তাহলে তোমরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করবে, তোমরা দেওয়ালের মধ্যে চাপ দেবে, দরজার মধ্যে চাপ দেবে যে স্যার দরজাটা খুলে দিন, প্রচণ্ড গরম, আর থাকতে পারছি না। তোমরা সবাই চাপ দিচ্ছ। ঠিক সেরকমই তোমাদেরই মতো এই অণুগুলো যখন আয়তনকে কমিয়ে দেওয়া হলো, মানে ক্ষেত্রফল কমে গেল, তখন কি হলো? অণুগুলো ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো অণু চলে এলো, তখন চাপের সৃষ্টি হলো। ঠিক এই যে কথাটা বললাম, এই ব্যাপারটি এখানে আমি ভাষা দিয়ে লিখে নেব। ওকে, তো কি উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কমালে একই সংখ্যক অণু আগের চেয়ে কম জায়গা থাকে। কম জায়গায় থাকে এবং অণুগুলির দ্বারা অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কমে যায়। ফলে পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে ধাক্কা বা সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে চাপ বৃদ্ধি পায়। অন্যদিকে যদি যদি আয়তনকে বাড়িয়ে দেওয়া হয়, যদি এই আয়তনটা ধীরে ধীরে বেড়ে যায়, তাহলে চাপও ধীরে ধীরে কমতে থাকবে। তো ওটাই লিখে নেব যে অন্যদিকে আয়তন বাড়ালে পাত্রের
দেওয়ালের সঙ্গে গ্যাসের অণুগুলির সংঘাত কমে যায়, ফলে চাপ হ্রাস পায়। ওকে, নেক্সট পরবর্তী টপিক, যে গ্যাসের অণুগুলি বেগের ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব। ওকে, কেমন হচ্ছে, ধরো এই পাত্র, ওকে, পাত্রতে অণুগুলো একটা নির্দিষ্ট বেগ রয়েছে এবং এই পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট চাপ রয়েছে। ওকে, না বাড়াচ্ছি না কমাচ্ছি, চাপ রাখলাম, উষ্ণতা রয়েছে। যদি এই উষ্ণতাকে বাড়িয়ে দেওয়া হয়, নিচ থেকে আমি তাপ দিচ্ছি, যদি উষ্ণতাকে বাড়ানো হয় তাহলে এই গ্যাসের অণুগুলো ওই গরম হয়ে শক্তিশালী হয়ে যাবে। যেমন তোমার পছন্দের প্রিয় খাবার যদি তোমাকে দেওয়া হয়, সে যাই খাবার হোক না কেন, তোমার একটু শরীরে একটা এনার্জি আসে, ঠিক সেরকমই এই অণুগুলোর প্রিয় খাবার হচ্ছে তাপ। যখন তাপ দেওয়া হবে তখন এই অণুগুলো শক্তিশালী হয়ে এই পাত্রের মধ্যে কি চাপের সৃষ্টি করবে, মানে বেগ বেড়ে যাবে। বেগ বেড়ে গেলে ছোটাছুটি বেশি করবে, আর যত বেশি ছোটাছুটি করবে তত দেওয়ালের মধ্যে ধাক্কা দিবে এবং নিজেদের মধ্যে ধাক্কা খাবে, তার ফলে চাপ বৃদ্ধি পায়। ঠিক এই যে নীতিটা, এই নীতিটা আমরা গ্যাসের গতীয় তত্ত্ব, যেটা আমরা 11টা পয়েন্ট পড়েছিলাম, সেখানেই আমরা জেনেছি। তো এই যে ভাষাটি, এটা আমি লিখে নেব। তো আরেকবার বলে দিচ্ছি যে যখন উষ্ণতাকে বৃদ্ধি করব, গ্যাসের অণুগুলো শক্তিশালী হয়ে খুব বেশি গতিতে ছোটাছুটি করবে, এর ফলে সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে চাপও বৃদ্ধি পাবে। তো এই ভাষাটি তোমাদের এখানে একটু লিখে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে ক্লিয়ার করে দিই। যে উষ্ণতা বৃদ্ধি করলে, আর যদি ওই উষ্ণতাকে কমিয়ে দেওয়া হয়, যে অণুগুলোর গতিশক্তি কমে যাবে, যার ফলে আয়তন কি হবে, আয়তন বলছি, চাপ কমে যাবে এবং বেগও কমে যাবে। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। ওকে, একটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস রেখে অর্থাৎ আয়তন স্থির রেখে এর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পায়, তখন আগের চেয়ে
আগের চেয়ে আরও বেশি বেগে অণুগুলি পাত্রের দেওয়ালে আঘাত করে ফলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে কি হবে? উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলি বেগও বৃদ্ধি পায় ফলে গ্যাসের চাপ কমে যায়। গ্যাসের অণুগুলির বৃদ্ধি করে দিলাম তাহলে এটা হ্রাস করো, যে গ্যাসের অণুগুলির বেগ হ্রাস পায় ফলে চাপও হ্রাস পায়। ওকে, এখন এই যে ব্যাখ্যাটা কমপ্লিট হলো, ঠিক এই ব্যাখ্যাটা আমরা আগেও জেনে এসেছি বলতে ব্যাখ্যাটা যে সূত্র অনুসারে কাজ করছে বা যে তথ্য অনুসারে কাজ করছে সেটা আমরা ঠিক এই প্রথমে যে 11টা পয়েন্ট করেছিলাম সেখানে আমরা দেখেছি। ওকে, নেক্সট পরবর্তী আমরা যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি। তাহলে পয়েন্টটা দেওয়া যাক যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি। ওকে, তো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এগুলো কি আমরা আগেই জেনেছি। যেসব গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাকে আমরা বলবো আদর্শ গ্যাস, আর যেটা মেনে চলে না সেটি হচ্ছে কি বাস্তব গ্যাস। তো ঠিক এখানেও আমরা যে তথ্যগুলো পড়ব সেটা হচ্ছে সেই ঠিক গ্যাসের গতীয় তত্ত্ব স্বীকার্য থেকেই এটা আমরা আলোচনা করব। তো এই যে বিচ্যুতিটা, এটা কে প্রথম লক্ষ্য করেছিল? যে 1873 খ্রিস্টাব্দে ওকে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি লক্ষ্য করেন। বিচ্যুতির কারণ উল্লেখ করে বা লক্ষ্য করেও লিখতে পারো, উল্লেখ করেন। তো কি সেটা একটু জেনে নিই। যে 1 নম্বর যে ত্রুটিটি লক্ষ্য করেন সেটি হচ্ছে আয়তনজনিত ত্রুটি। এখন এই আয়তনজনিত ত্রুটিটি জানার আগে তোমাদের গ্যাসের গতিতত্ত্বের একটা স্বীকার্য তোমাদের মনে করে দিই। যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাসীয় অণুগুলি
গ্যাসীয় অণুগুলি বিন্দু ভরের মতো, বিন্দু ভরের মতো সমগ্র আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য হয়। এই তথ্যটা আমরা আগে জেনে এসেছি। কি বলছে যে গ্যাসীয় অণুগুলি বিন্দু ভরের মতো, সমগ্র আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য হয়। এখন এই যে তথ্যটি কেবলমাত্র উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে এটি প্রযোজ্য। কেন? কারণ দেখো, অণুগুলো ছোট হলেও তার আয়তন তো একটা আছে, সেই সাপেক্ষেই বলা হচ্ছে যে উচ্চ উষ্ণতায় ও খুব নিম্ন চাপে কেবলমাত্র এই শর্তটি প্রযোজ্য। আর বাস্তব গ্যাসের অণুগুলি আবদ্ধ বিচলনের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয়ে থাকে। যদি বুঝতে না পারো আমি লিখিয়ে দেওয়ার পর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি খুব ছোট হলেও তাদের আয়তন আছে। কেবলমাত্র খুব উচ্চ উষ্ণতায় এবং খুব নিম্ন চাপ কতটা 10 থেকে 4 atm খুব নিম্ন চাপে উপরিউক্ত, মানে সেই যে শর্তটা বলেছিলাম উপরিউক্ত শর্তটি প্রযোজ্য। বাস্তব গ্যাসের অণুগুলি আবদ্ধ বা অবাধ বিচলনের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। আমরা শর্তে জেনেছিলাম যে অনেকটাই কম হয়ে থাকে, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুর আয়তন অনেকটাই কম হয়। কিন্তু এখানে ভ্যান ডার ওয়ালস প্রমাণ করে দিয়েছে যে ওই তথ্যটি ভুল। তথ্যটা ঠিক ভুল নয়। ওই তথ্যটা কখন প্রযোজ্য? যখন ওই গ্যাসটিকে খুব উচ্চ উষ্ণতাতে এবং খুব নিম্ন চাপের মধ্যে রাখা হয়, তখন ওই শর্তটি প্রযোজ্য হবে। কিন্তু আদার্স অন্য ক্ষেত্রে এটি সামান্য নগণ্য নয়, মানে খুব সামান্য নয়, মানে পাত্রের আয়তন যতটা হয়ে থাকে সেখান থেকে কিছুটা কম হয়ে থাকে, একেবারে কম এটা নয়। ভ্যান ডার ওয়ালস প্রমাণ করছে যে পাত্রের আয়তন যতটা তার থেকে সামান্য কিছুটা কম হয় অণুগুলোর আয়তন, কিন্তু অত্যাধিক একেবারে সামান্য হয় সেটা নয়। এটা হচ্ছে আয়তনজনিত ত্রুটি হয়ে গেল। এরপরে হচ্ছে আকর্ষণ বা চাপজনিত ত্রুটি। ওকে, নেক্সট পেজে পয়েন্ট করছি
যে আকর্ষণ বা চাপজনিত ত্রুটি। নেক্সট এখানে তাহলে এটা আমরা আলোচনা করব আকর্ষণ বা চাপজনিত ত্রুটি। আচ্ছা, এখানে ঠিক আগের মতো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যটা একটা লিখে নিই, তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাসীয় অণুগুলির পরস্পর ব্যবধান বেশি হওয়ার জন্য অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, এটা তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি। এখন পাত্র একটা অঙ্কন করলাম, এর মধ্যে গ্যাসের অণুগুলো রয়েছে। যখন এই পাত্রটিকে খুব নিম্ন উষ্ণতা, মানে উষ্ণতা টি খুব কম করে দেওয়া হলো, উষ্ণতা যদি কম করে দেওয়া হয় কি হয়, এই অণুগুলো আর শক্তিশালী হচ্ছে না। অণুগুলোর প্রধান খাদ্য কি বলেছিলাম, উষ্ণতা মানে তাপ দিলে শক্তিশালী হবে, এবং শক্তিশালী হলে এদের গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পাবে। যদি উষ্ণতাকে কম করে দেওয়া হয় তাহলে এদের গতিশক্তি থাকবে না, এরা দুর্বল হয়ে পড়বে। ওকে, দুর্বল হয়ে পড়লে এদের চাপ কম সৃষ্টি হবে। উষ্ণতা প্রথমত কমিয়ে দিলাম, তারপরে এদের আয়তনও কমিয়ে দিলাম, চাপ দিয়ে আয়তন কমিয়ে দিলাম, তাহলে উপরে যে অণুগুলো ছিল সেগুলো পাশাপাশি চলে এলো। যখন পাশাপাশি চলে এলো তখন কি এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, কিন্তু আমরা সেখানে পড়েছিলাম কি আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু একটা জায়গাতে ছোট্ট করে পড়েছিলাম যে যখন ওরা সংঘর্ষ করতে আসে তখন আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। ঠিক এখানে সংঘর্ষের মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে, যখন উষ্ণতাকে কমিয়ে দিলাম, আয়তন মানে চাপকে বাড়িয়ে দিলাম, চাপকে নিচের দিকে করলাম, মানে চাপকে বৃদ্ধি করার ফলে, পিকে বৃদ্ধি করার ফলে কি হচ্ছে, অণুগুলো এক জায়গাতে এসে জমাট হচ্ছে, তখন এদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে, আর দূরত্ব কমে গেলে কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের কাজ করবে। ওকে, তাহলে এখানে আমি লিখছি যে কি, কিন্তু নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে গ্যাসের আয়তন কম হলে অণুগুলি কাছাকাছি চলে আসে, এবং আকর্ষণ বল ক্রিয়া করে। সুতরাং কল্পিত আদর্শ গ্যাসের অণুগুলি
আদর্শ গ্যাসের অণুগুলি পাত্রের ভেতরের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দেয়, যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা, ধাক্কা দেওয়ার কথা তা দিচ্ছে না। এটা নেক্সট পেজে করি। ধাক্কা দেওয়ার কথা বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না, তা দিতে পারে না। তো উপরের ওই দুটো তথ্য থেকে আমরা কি বলতে পারি, যে অর্থাৎ এই যে ব্যাখ্যাটা তোমাদের করানো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে অর্থাৎ উচ্চ উষ্ণতায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এবং নিম্ন উষ্ণতায় ও উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে। ওকে, এই হচ্ছে আমাদের যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি। তো তোমাদের এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, অনেকবার পরীক্ষাতে দিয়ে থাকে। আচ্ছা, নেক্সট পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম, যে আণবিক স্তরে গ্যাসের আচরণ, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখান থেকে আর কয়েকটা কোশ্চেন কিছু জানার বিষয় রয়েছে, যেটা অল্প কিছু তথ্য রয়েছে, যেটা তোমার একটু জানিয়ে দিই। যে মুক্ত পথ কি? যে মুক্ত পথ, যাকে ফ্রি পথ বলা হয়ে থাকে, ফ্রি পথ। তো মুক্ত পথটা কি তোমাদের বলে দিই। ধরো এই একটি পাত্রের মধ্যে অণুগুলো রয়েছে। ধরলাম এই একটি অণু আর একটি অণু এসে ধাক্কা দিল, এই দুটি ধাক্কা। নেক্সট পরবর্তী আবার দুটো অণু ধাক্কা হলো। এই যে দুটি ধাক্কার মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো ফ্রি পথ, মুক্ত পথ। তো এই জিনিসটাই এখানে লিখে দিচ্ছি, যে আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসীয় অণুগুলি সর্বদা গতিশীল অবস্থায় থাকে। এই অবস্থায় অণুগুলি প্রতি দুই আঘাত বা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্তপথ বলে। তো এই মুক্ত পথের মধ্যে মুক্ত পথের কিছু বৈশিষ্ট্য
রয়েছে, যেটা তোমাদের একটু বলে দিই। যে বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত পথ সর্বদা সরল রেখা হয়ে থাকে। যেমন এই যে রেখাটি দেখতে পাচ্ছ, সরল রেখা। নেক্সট পরবর্তী, এই পথে থাকাকালীন অণুগুলির বেগ সমান হয়। যেটা তোমাদের আগেই তো বলে দিয়েছি সেই গতির তথ্যে, যে একটা অণু সংঘর্ষের পরে যে দূরত্বটি যায় সেই দূরত্বতে বেগটা হচ্ছে সমবেগ থাকে, মানে বেগ সমান হয়, সেটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে বেগ 0 থেকে অসীম হয়ে থাকে। এটাও তোমাদের বলা হয়েছে যে অণুগুলোর বেগ কেমন হয়, বেগ 0 থেকে অসীম হয়। বেগ 0 থেকে অসীম হতে পারে। এই হয়ে গেল আমাদের মুক্ত পথ। এরপর হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথটা কি? এটা হচ্ছে একটা অণুর জন্য যখন ওই পাত্রের মধ্যে সব অণুগুলোর মুক্ত পথকে যোগ করে দেওয়া হবে, তখন যোগ করে ভাগ করলে তখনই সেটা হয়ে যাবে কি, গড় মুক্ত পথ। তাহলে নেক্সট পরবর্তী হেডিং দেওয়া যাক, গড় মুক্ত পথ, মানে মেন ফ্রি পথ। তো মুক্ত পথ যা এবং গড় মুক্ত পথ ব্যাপারটা ঠিক একই, যে আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসীয় অণুগুলি গতিশীলতা থাকাকালীন পরস্পরের মধ্যে আঘাত বা ধাক্কা দেয়। পরপর দুই আঘাত বা ধাক্কার মধ্যে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলা হয়ে থাকে। গড় মুক্ত পথ বলে। এখন হচ্ছে গড় বেগ। এই হয়ে গেল গড় মুক্ত পথ। এরপর হচ্ছে গড় বেগ, যাকে এভারেজ ভেলোসিটি বলা হয়ে থাকে। বলে। বেগ কাকে বলে সেটা তোমাদের আর বলতে হবে না। বেগ কী জিনিস তোমরা জানোই। গড় বেগ কি, যে ওই গ্যাসের পাত্রের মধ্যে যতগুলো অণু রয়েছে, ধরলাম n সংখ্যক অণু রয়েছে, তাহলে একটা অণুর গড় বেগ ইন্টু n বাই n। তো সেই জিনিসটাই এখানে করে দিচ্ছি, যেটা এক্ষুনি বললাম, যে কোনো গ্যাসের অণুগুলি অবিরাম বা বিশৃঙ্খল গতিতে সঞ্চারণশীল অবস্থায় বিচলিত করে।
সঞ্চারণশীল অবস্থায় বিচলিত বা বিচরণ করে। এটা তো তোমরা জানোই যে অণুগুলি যে কোনো পথে যেদিকে ইচ্ছা ঘুরে বেড়ায়, কিন্তু কোনো গ্যাসের সমস্ত অণুর গতিবেগ সমান হয় না। গতিবেগ সমান হয় না। প্রত্যেকটা অণুর যে বেগ সমান হবে তা নয়। 0 থেকে অসীম পর্যন্ত যেমন খুশি বেগ হতে পারে, কেবলমাত্র মুক্ত পথ এটা সমান হয়ে থাকে। ওকে, তো এখানে হচ্ছে গতিপথ বা গতিবেগ সমান হয় না, কিন্তু মানে একটি গতিশীল অণু অন্য অণুর সংঘর্ষে তার দিক ও গতি দুই পরিবর্তন হয়। গতি দুই পরিবর্তন হয়ে থাকে। সংঘর্ষের পরে তার গতি এবং দিক পরিবর্তন হয়, কিন্তু সংঘর্ষের আগে এবং পরে কি সমান থাকে? আগে বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করবে, যে রৈখিক ভরবেগ এবং গতি শক্তি সমান থাকে। আর এখানে হচ্ছে গতি, দুটো হচ্ছে আলাদা হবে। গতি এবং গতি শক্তি দুটো কিন্তু আলাদা জিনিস, এক জিনিস নয়। আচ্ছা, কাজেই তাহলে আমরা লিখতে পারি যে কাজেই কোনো এক বিশেষ মুহূর্তে একটি অণুর বেগ নির্ণয় করা সম্ভব নয়। নির্ণয় করা সম্ভব নয় যদি কোনো এক বিশেষ মুহূর্তে n সংখ্যক পৃথক অণুর বেগ অণুর গড় মানকে গড় বেগ বলে। ওকে, গড় বেগ বা একে CAV বা সির মাথাতে পার চিহ্ন এটি বলা হয়। যেখানে সি পার কি হবে, যে এর মধ্যে ধরলাম একটা অণুর গড় বেগ C1, আর একটি অণুর গড় বেগ C2, আর একটি অণুর গড় বেগ C3। তো একটি পাত্রের মধ্যে অনেকগুলো অণু থাকে, তাহলে হয়ে যাবে ধরলাম CN সংখ্যক অণু আছে বাই কত n, এই যে ভাগ করার কথাই বলছিলাম গড় বেগ, এই হচ্ছে আমাদের গড় বেগ। তো গড় বেগ কি পরীক্ষাতে পড়লে অবশ্যই লিখতে পারবে। নেক্সট, পরবর্তী, যে গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য। যে গ্যাস ও বাষ্প এর পার্থক্য। এখানে একটা বিষয় পয়েন্ট দেওয়া যাক। বিষয়, এদিকে হচ্ছে গ্যাস, এদিকে হচ্ছে বাষ্প। তো বিষয়ের মধ্যে সংজ্ঞাতে কি বলছে, যে কোনো গ্যাসীয় পদার্থ সংকট
উষ্ণতার উপরে থাকলে উক্ত পদার্থকে গ্যাস বলে। আর বাষ্প কি? যখন ওই সংকট উষ্ণতার নিচে থাকবে তাকে আমরা বলবো বাষ্প। কোনো গ্যাসীয় পদার্থ সংকট উষ্ণতার নিচে থাকলে উক্ত পদার্থকে বাষ্প বলে থাকে। এটি হচ্ছে সংজ্ঞা হয়ে গেল। নেক্সট, তরলীকরণে কি বলছে? সংকট উষ্ণতা থেকে কম উষ্ণতায় কম উষ্ণতায় চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে পরিণত হয়। এটি হচ্ছে গ্যাসের তরলীকরণ। ঠিক সাধারণ উষ্ণতায় চাপ প্রয়োগ করলে সহজে তরলে পরিণত হয়। ওকে, এই হচ্ছে যে বাষ্পের তরলীকরণ হয়ে গেল। তো আর একটি পার্থক্য হিসাবে দেব যে উদাহরণটা না দিলে ঠিক পার্থক্যটা কমপ্লিট হয় না। ওকে, উদাহরণ কি হবে? তো উদাহরণ গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন এইগুলো হয়ে যাবে, বা ইত্যাদি লিখে দিচ্ছি। এবং বাষ্পের ক্ষেত্রে হয়ে যাবে যে জলীয় বাষ্প বা অ্যাসিড বাষ্প হয়ে থাকে, অ্যাসিড বাষ্প ইত্যাদি। ওকে, এই ছিল হচ্ছে গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য। এখন আমরা মোটামুটি এই চ্যাপ্টারটাকে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। যেমন তোমাদের প্রত্যেকবারে একটা ছোট্ট থিওরি ক্লাস কমপ্লিট করে সেখান থেকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যেমন তোমাদেরকে লিখিয়ে দিই, আজকেও লিখিয়ে দিব। তো এখানে আমরা হেডিংটা দিচ্ছি যে বিগত বছরের প্রশ্ন। ওকে, তো 1 নম্বর পয়েন্ট, যে গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও। যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা মানে মাধ্যমিক এক্সাম 2009, 2006, 2003 সালে এসেছে। নেক্সট, পরবর্তীতে যে গ্যাসের উষ্ণতার ওপর গ্যাসের
গতির প্রভাব সংক্ষেপে বিবৃতি করো। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম, এটা তোমাদের থিওরিতে করিয়ে দিয়েছি যে মাধ্যমিক এক্সাম 2001-এ এসেছিল, ওকে, 2005-এ এসেছিল এবং 2008-এ এসেছিল, 2013-তে এসেছে এবং 2016-তে এই প্রশ্নটাই এসেছে। 3 দাগের প্রশ্ন, গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব কি? তো গ্যাসের চাপের ওপর উষ্ণতা বৃদ্ধির প্রভাব কি? এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2005 এবং 2001-এ। 2001 সালে এই কোশ্চেনটাই এসেছিল। 4 দাগের কোশ্চেন, যে গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে? গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে? এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক এক্সাম 2016 সালে এবং 2014 সালে এই কোশ্চেনটি এসেছিল। 5 দাগের প্রশ্ন, যে একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কি? এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম 2023-এ তোমাদের এই কোশ্চেনটি এসেছিল, যেটা তোমাদের আগেই করিয়ে দিয়েছি। নেক্সট 6 প্রশ্ন, গ্যাস ও বাষ্প এর মধ্যে পার্থক্য লেখো। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2006-এ। নেক্সট পরবর্তীতে 7 দাগের প্রশ্ন, যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বলতে কি বোঝায়? বিচ্যুতি বলতে কি বোঝায়? এবং এরই সঙ্গে কোশ্চেন একটি ছিল যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2019-এ
এই কোশ্চেনটি এসেছিল। 8 দাগের কোশ্চেন। এখানে বলছে 8-1 যে গ্যাসের গতীয় তত্ত্বের কোন দুটি স্বীকার্য বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য নয় ও কেন? এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে এই যে, 1 মিনিট, এই যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি, এই আয়তনজনিত ত্রুটি একটা, আর একটি হচ্ছে এই যে আকর্ষণ বা চাপজনিত ত্রুটি। এই দুটো ত্রুটির কথাই এখানে বলছে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই যে এটা হয়ে গেল। তো 8-2 প্রশ্ন। 8-2 কি হবে? যে গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটি পূর্ণ স্বীকার্য উল্লেখ করো। তো অতগুলো গতিসূত্র লিখে দিয়েছিলাম, তার মধ্যে যে কোনো দুটো লিখতে পারো। আর এই যে 8-1-2 এই দুটোই হচ্ছে তোমাদের মাধ্যমিক এক্সাম 2024 এসেছিল। ওকে, আর সব থেকে বড়ো কথা এই 7 এবং 8 অ্যান্সার একই হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন 9 দাগে, যে গ্যাসের কোন ক্রিয়ার সাহায্যে গ্যাসগুলির বা গ্যাস অণুগুলি গতিশীলতা প্রমাণ করা যায়? তো এই প্রশ্নের অ্যান্সারটি একটু বুদ্ধি খাটিয়ে বলতে পারো। তো এর অ্যান্সারটি হয়ে যায় ব্যাপন প্রক্রিয়ার দ্বারা। ব্যাপন ক্রিয়া। নেক্সট পরবর্তী আর একটি কোশ্চেন 10 দাগে, বলছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন সময়? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন ক্ষেত্রে? অপশান এ তে কম উষ্ণতা ও উচ্চ চাপে। অপশান বি, যে উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে। অপশান সি, কম চাপে ও উচ্চ উষ্ণতায়। অপশান ডি, কম চাপে ও কম উষ্ণতায়। তো এর অ্যান্সারটি কি হয়ে যাবে? যে কম চাপে ও উচ্চ উষ্ণতায়, মানে নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। এটা আমরা কিছুক্ষণ আগেই কমপ্লিট করেছি। ওকে, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো এটি আমাদের গ্যাসের আচরণের একেবারে সব থেকে শেষ ক্লাস। এরপরে আমরা যে ক্লাসটি শুরু করব রাসায়নিক গণনা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্যাসের আচরণ হয়তো বেশি টাইম লেগেছে, কিন্তু তোমরা একটু ভাববার চেষ্টা করবে এই চ্যাপ্টারটি
তোমাদের 16টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি, আর প্রত্যেকটা ক্লাস প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েছে। 1 ঘন্টার কিছু কিছু ক্লাস 1 ঘন্টার কম হয়েছে, কিছু ক্লাস 1 ঘন্টার বেশিও হয়েছে। ধরো প্রত্যেকটা ক্লাস গড়ে 1 ঘন্টা, মানে 16 ঘন্টা লেগেছে তোমাদের শুধু এই চ্যাপ্টারটি কমপ্লিট করার জন্য। ওকে, এর পিছনে আমাকে অনেক খাটতে হয়েছে কিন্তু। আর এখান থেকে তোমরা এই 16টা ক্লাস কমপ্লিট করলে তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। আর প্রত্যেকটা ক্লাসে তাহলে ধরতে পারো হাফ নাম্বার করে। আর মাধ্যমিকে তোমাদের হাফ নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, বুঝতে পারো না যে 1 নাম্বার ফেরে কি হবে, 1 নাম্বার কম হয়ে যাবে, কি আছে। কিন্তু 1 নাম্বার তোমাদের ওপর যে কতটা প্রভাব পড়বে সেটা তোমরাও কেউ বুঝতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে তোমরা পড়াশোনা করবে। আর যারা এই ক্লাসে নতুন ছিলে তাদের জন্য বলে দিই, এই যে পুরো পিডিএফটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো এই চ্যাপ্টারটি শেষ করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এরপর আমরা যে ক্লাসটি শুরু করব বা যে চ্যাপ্টারটি শুরু করব, রাসায়নিক গণনা। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলে আর বিশেষ টাইম নষ্ট করব না। 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে 2 ঘন্টা হয়ে যাবে। ইউটিউবে এই পর্যন্ত তোমাদের ক্লাস 10-এ এরকম ক্লাস কেউ নেয় না। ওকে, সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে এখানে সমাপ্ত করছি। তোমরা নিজেরা নিজেদের ভালো বুঝো, তোমরা চাইলে ক্লাসগুলো করে পড়াশোনা করতে পারো, না চাইলে না করতে পারো, তোমাদের ইচ্ছা। যদি করো তাহলে তোমার মধ্যে একটু জ্ঞান আসবে, কিছু না কিছু তো জানবে এই ক্লাস থেকে। যদি তোমরা একটা জিনিসও জানো তাও অনেক ভালো, কারণ আমি তো আর তোমার কাছে পয়সা নিচ্ছি না। হয়তো তোমার একটু নেট খরচ হবে মোবাইলের, আর ওই নেট যদি তোমার মোবাইলে থাকে তাহলে কি করবে? ইনস্টাগ্রাম না হলে ফেসবুকে রিলস দেখবে, স্ক্রল করতে করতে চলে যাবে। ওকে, আর বিশেষ কিছু বলবো না, সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।